একদিন আচমকাই কোরিয়ার হান নদীতে আবির্ভাব ঘটে রহস্যময় এক দানবের, যাকে হত্যা করা প্রায় অসম্ভব। মুহূর্তের মধ্যেই এই দানব শুরু করে বীভৎস ধ্বংসলীলা। একের পর এক মানুষকে গিলে খেয়ে পুরো শহর সে বিলীন করে দিতে থাকে। ভয়ঙ্কর এই দানবের সামনে যখন দাঁড়ানোই কঠিন হয়ে যাচ্ছিল, তখনই এই সাধারণ পরিবারটি বেরিয়ে পড়ে তাকে শেষ করার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দানব আসলে এলো কোথা থেকে, আর এই পরিবার কি আদৌ পারবে তাকে শেষ করতে? এই সব প্রশ্নের উত্তর জানতেই আমাদের চলে যেতে হবে 2000 সালের একটা আমেরিকান সামরিক গবেষণা কেন্দ্রে, যেখানে আমরা দেখতে পাই এক পাগলাটে বিজ্ঞানী তার অ্যাসিস্ট্যান্টকে একটি ভয়ঙ্কর নির্দেশ দিচ্ছে। সে বলে তাদের কাছে থাকা 200 বোতল বিষাক্ত ফর্মালডিহাইড সোডা ড্রেনে ঢেলে দিতে। এটা শুনে সেই অ্যাসিস্ট্যান্ট পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ এই ড্রেনের লাইন সরাসরি হান নদীতে মিশে গেছে। তার মানে এই খামখেয়ালির কারণে বিষাক্ত কেমিক্যাল নদীর পানিতে মিশে বিভিন্ন জলজ জীবের মারাত্মক ক্ষতি করতে পারে। কিন্তু তার হাতেও কিছুই করার ছিল না, ফলে বাধ্য হয়ে সে ওই কেমিক্যাল ঢেলে দেয় ড্রেনের ভেতর। তবে আমরা দেখতে পাই এই বিষাক্ত কেমিক্যাল তার প্রভাব ফেলতে খুব বেশি দেরি করে না। এর কয়েক বছর পর নদীর তীরে বঁশি দিয়ে মাছ ধরার সময় দুজন জেলে অদ্ভুত এক প্রাণীর খোঁজ পায়। প্রাণীটিকে ধরার চেষ্টা করলে সেটা উল্টো এক জেলের হাতে শক্ত করে কামড় বসিয়ে দেয়। এরপর জীবটা খুব দ্রুত পানির নিচে সাঁতরে অদৃশ্য হয়ে যায়। অতঃপর এর বেশ কিছুদিন পর এক হতাশাগ্রস্ত লোক ব্রিজ থেকে সুইসাইড করতে যায়। তবে ঠিক সেই মুহূর্তে সে পানির নিচে বিশাল কালো একটা জন্তু দেখতে পায়। এ সময় তাকে বাঁচাতে কিছু লোক সেখানে ছুটে আসে। সে তখন তাদের কাছে পানির নিচের জন্তুটার ব্যাপারে সবকিছু খুলে বলে, কিন্তু তারা সেখানে আসার আগেই জন্তুটা পানির অনেক গভীরে হারিয়ে যায়। ফলে নদীর পানিতে কেউই কিছু খুঁজে পায় না। উল্টো তারা মনে করতে থাকে লোকটার মাথা হয়তো একদম নষ্ট হয়ে গেছে। তাই সেই লোকটাও এবার নিজের মৃত্যুকে স্বীকার করে নিয়ে ব্রিজের উপর থেকে নদীতে লাফিয়ে পড়ে। এভাবেই কেটে যায় আরও কিছু সময়। নদীর তলদেশে এমন ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকলেও পাড়ের জীবনযাত্রা একদম স্বাভাবিকভাবেই চলতে থাকে। অতঃপর আমরা পার্ক হিবং নামের এক বৃদ্ধ লোককে দেখতে পাই, যে কিনা এই হান নদীর তীরে একটা ট্যুরিস্ট স্পটে ছোট একটি স্ন্যাক্সের দোকান চালায়। এখানে আমরা তার বড় ছেলে গংদুকেও দেখতে পাই, যে কিনা কিছুটা পাগল প্রবৃত্তির। মূলত বয়সের তুলনায় তার ব্রেনের গ্রোথ অনেকটাই অসম্পূর্ণ রয়ে গেছে। তাছাড়া সে অত্যন্ত অলস হওয়ায় দিনরাত কেবল ঘুমিয়েই সময় পার করে। অন্যদিকে হিবংয়ের মেঝো ছেলে নামইল যথেষ্ট বুদ্ধিমান একজন মানুষ, আর ছোট মেয়ে নামজু একজন প্রফেশনাল তীরন্দাজ। সে বিভিন্ন টুর্নামেন্টে দেশের হয়ে অংশ নেয়। এভাবেই একদিন হিবং কাস্টমারদের অর্ডার সামলাতে গংদুকে ঘুম থেকে তুলে কাজে পাঠায়। তখন অনিচ্ছার সত্ত্বেও সে কাজ করতে শুরু করে। ঠিক এই সময় গংদুর মেয়ে ইয়নসু স্কুল থেকে বেশ মন খারাপ করে বাড়ি ফেরে, কারণ স্কুলে সেদিন সবার বাবা গেলেও গংদু নিজে না গিয়ে তার ভাইকে সেখানে পাঠিয়েছিল। তাই ছোট মেয়েটা বেশ কষ্টই পায়। অতঃপর তারা দুজনে ঘরে ফিরে গিয়ে টিভি চালু করে। টিভিতে তখন নামজুর আর্চারির লাইভ টুর্নামেন্ট সম্প্রচার হচ্ছিল। মেয়ের অভিমান ভাঙাতে গংদু তখন তাকে একটা জমানো কয়েনের কৌটা দেখায়। সে নতুন ফোন কিনে দেওয়ার কথা বলে মেয়েকে শান্ত করার চেষ্টা করে, যদিও ইয়নসু খুব ভালো করেই জানে এগুলো বাবার উপার্জনের টাকা নয়, বরং দাদুর ক্যাশ বক্স থেকে পয়সা সরিয়ে সে এই টাকাগুলো সংগ্রহ করেছে। তারা যখন খেলা দেখায় ব্যস্ত ছিল, ঠিক তখনই হিবং এসে গংদুকে বাইরে টেনে নিয়ে যায়। সেখানেই তারা দেখতে পায় সবাই উৎসুক হয়ে ব্রিজের দিকেই তাকিয়ে আছে, এবং ব্রিজের সাথে বিশাল আকৃতির অদ্ভুত কালো রঙের কিছু একটা ঝুলে আছে। মুহূর্তের মধ্যেই সেটি সোজা পানির ভেতরে লাফিয়ে পড়ে। তখন গংদু একটা বিয়ারের ক্যান পানির ভেতর ছুঁড়ে দিলে মনস্টারটা সেটা এক নিমিষেই গিলে নেয়। এটা দেখে সবাই মজা পেয়ে যার হাতে যা ছিল সবকিছু পানিতে ছুটতে শুরু করে। আসলে উপস্থিত সবাই ভাবছিল যে বিশাল আকারের এই প্রাণীটা হয়তো পথ ভুলে আসা কোনো সামুদ্রিক ডলফিন, কিন্তু তাদের এই ভুল ধারণা ভাঙতে আর বেশি সময় লাগে না। সবাই যখন মনস্টারটাকে সামুদ্রিক ডলফিন ভেবে মজা নিচ্ছে, ঠিক তখনই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। মনস্টারটা পানির নিচ থেকে হঠাৎ করেই উপরে উঠে এসে সরাসরি মানুষদের উপর অ্যাটাক করতে থাকে। সামনে সে যাকেই পাচ্ছিল তাকেই আছাড় দিয়ে সে জ্যান্ত খেয়ে ফেলছিল। এমন বীভৎস দৃশ্য দেখে আতঙ্কে সবাই যেদিকে পারে পাগলের মতো দৌড়াতে শুরু করে।
চোখের পলকে নদীর পাড়ের সুন্দর পরিবেশটা এক মৃত্যুপুরীতে পরিণত হয়। এই বিশৃঙ্খলার মধ্যে গংদু এবং একজন ফরেইনার লোক মনস্টারটার সাথে লড়াই করার চেষ্টা করে, তবে মনস্টারটা নিমিষেই ওই ফরেইনারকেও গিলে ফেলে। এই সময় গংদু একটা ভারী সাইনবোর্ড দিয়ে মনস্টারের লেজে জোরে আঘাত করে। এই আঘাতে মনস্টারটির শরীর থেকে কিছুটা রক্ত ছুটে এসে গংদুর গায়ে পড়ে। ব্যথা পেয়ে মনস্টারটি যখনই গংদুর দিকে তাকায় তখনই সে দেখতে পায় জ্যান্ত মানুষগুলো তার মুখের মধ্যে ছটফট করছে। এই দৃশ্য দেখে গংদু ভয়ে সেখান থেকে পিছিয়ে আসে। এদিকে ইয়নসু বাইরে এত চেঁচামেচি শুনে দাদুর দোকান থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ঠিক তখনই সে মনস্টারটির সামনে পড়ে যায়। গংদু কোনো রকমে ইয়নসুর হাত ধরে তাকে নিয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করে, তবে ভিড়ের চাপে কিছু দূর যেতেই সে হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখনই ইয়নসুর হাতটা তার হাত থেকে পুরোপুরি ছুটে যায়। এরপর সে আবারও তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মেয়ের হাত ধরে দৌড়াতে থাকে, কিন্তু পর মুহূর্তেই গংদু খেয়াল করে যে সে এতক্ষণ যার হাত ধরেছিল সে আসলে তার মেয়ে নয়, বরং সে ভুল করে অন্য একটা মেয়ের হাত ধরে আছে। এক মুহূর্ত দেরি না করে সে পেছনে ফিরে তাকিয়ে দেখে বেশ খানিকটা দূরে ইয়নসু একা দাঁড়িয়ে আছে, আর মনস্টারটা ঠিক তার পেছনেই ওত পেতে আছে। এবং কিছু বুঝে ওঠার আগেই এক খাবলায় সে ইয়নসুকে তার লেজের সাথে পেঁচিয়ে সোজা পানিতে লাফিয়ে পড়ে। গংদুর সাথে সাথেই পানিতে নেমে মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু চোখের পলকেই মনস্টারটা ইয়নসুকে নিয়ে পানির একদম গভীরে মিলিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে নদীর পাড়ের জায়গাটাকে পুরোপুরি খালি করে দেয় এবং মনস্টারের কবলে পড়ে যারা মারা গিয়েছিল তাদের সম্মানার্থে বিশাল এক ফিউনারালের আয়োজন করা হয়। সেখানে ইয়নসুর ছবিও ছিল, যা দেখে গংদু মেয়ের শোকে মাটিতে লুটিয়ে পড়ে অঝরে কান্না করতে থাকে। হিবংও নিজের নাতনিকে হারিয়ে একদম দিশেহারা হয়ে পড়ে। একটু পর নামজু তার জেতা ব্রোঞ্জ পদক নিয়ে সেখানে পৌঁছায়। সেও ইয়নসুর ছবির সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না জুড়ে দেয়। আসলে ইয়নসুকে পরিবারের সকলেই অনেক ভালোবাসত। তখনই নাম ইল সেখানে এসে গংদুকে কয়েকটা লাথি মেরে বসে, কারণ তার বোকামির জন্যই আজ এত কিছু হলো। তবে এরপরই সেখানে সেফটি ড্রেস পরে কিছু পুলিশ এসে সবার উদ্দেশ্যে এক জরুরি ঘোষণা জানায়, যেখানে বলা হয় ওই সময় যারাই মনস্টারের আশেপাশে ছিল তাদের সবাইকে আইসোলেশনে রাখা হবে। পুলিশ সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে কেউ কি সরাসরি মনস্টারের সংস্পর্শে এসেছিল কিনা। তখন বোকাশোকা গংদু হাত তুলে জানায় সে মনস্টারকে আঘাত করেছিল এবং মনস্টারের রক্ত তার মুখে এসে পড়েছিল। আর এই কথা শোনা মাত্রই পুলিশ তাকে ধরে একটা বিশেষ ব্যাগের ভেতর ঢুকিয়ে নেয়। পাশাপাশি তার ফ্যামিলি সহ বাকিদেরও জোর করে আইসোলেশন সেন্টারে ধরে নিয়ে যাওয়া হয়। এখানে কেউই বুঝে উঠতে পারছিল না যে তাদেরকে কেন হঠাৎ করেই আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। তখনই তাদেরকে টিভির মাধ্যমে একটা ব্রেকিং নিউজ দেখানো হয়। নিউজে তারা জানতে পারে যে যারাই এই মনস্টারের সংস্পর্শে এসেছিল তাদের শরীরে এক ধরনের প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই বিজ্ঞানীরা মনস্টারটিকে প্রতিহত করতে এবং ভাইরাসের ওষুধ বের করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ফলে যতদিন তারা গবেষণা শেষ না করছে ততদিন এই ভাইরাসটা যেন পৃথিবীতে ছড়িয়ে না পড়ে, তাই সবাইকে আইসোলেশনে রাখা হচ্ছে। আর এই ভাইরাসের ব্যাপারে জানতে পেরে বোকাশোকা গংদু আতঙ্কিত হয়ে পড়ে। তখন একজন ডাক্তার এসে তাকে বলে আগামীকাল তার অনেকগুলো টেস্ট করানো হবে, তাই সে যেন না খেয়ে থাকে। অবশ্য গংদুর কাছে লুকানো খাবারের ক্যান থাকায় রাতে সে চুপি চুপি খাবার খেতে থাকে। তবে ঠিক এই সময় ঘটে এক আশ্চর্য ঘটনা। গংদুর মোবাইলে তার মেয়ে অর্থাৎ ইয়নসুর একটা ফোন আসে। মেয়ের গলা শুনে সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। ইয়নসু বলতে থাকে যে সে কোনো একটি ড্রেনে আটকা পড়ে আছে। তবে তার সঠিক লোকেশন বাবাকে বলার আগেই আচমকাই তার কলটি কেটে যায়। এদিকে নদীর ধারে দুজন পরিচ্ছন্ন কর্মী গ্যাস স্প্রে করার কাজ করছিল। এই সময় হঠাৎ করেই মনস্টারটি তাদের উপর মারাত্মক অ্যাটাক করে বসে এবং সে ওই দুজনকে ধরে সোজা একটা অন্ধকার ড্রেনে নিয়ে যায়। আসলে এই মনস্টারটা মানুষদের জ্যান্ত ধরে এনে এই ড্রেনের ভেতর জমিয়ে রাখত, যাতে পরে খিদে পেলে সে এদেরকে আরাম করে খেতে পারে। আর তখনই আমরা ইয়নসুকে সেখানে দেখতে পাই, যে কিনা একটা ছোট গর্তের ভেতর লুকিয়ে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছে। অতঃপর মনস্টারটি চলে গেলে ইয়নসু সাহায্যের জন্য ওই দুজন লোকের কাছে যায়। তবে দুঃখজনকভাবে তারা ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে।
তাই সে তাদের পকেট চেক করে একটা মোবাইল ফোন উদ্ধার করে। এই ফোনটা দিয়ে সে তার বাবাকে কল করতে চাইছিল, কিন্তু মোবাইলটি পানিতে ভিজে একদম নষ্ট হয়ে গেছে। ফলে ইয়নসুর বাঁচার এই শেষ আশাটুকুও ধুলোয় মিশে যায়। অন্যদিকে গংদু ইয়নসুর ফোন আসার ব্যাপারটা তার পরিবারকে জানিয়ে দেয়, যা শুনে তারা সকলেই অবাক হয়ে যায় এবং তারা সাথে সাথেই আইসোলেশন সেন্টারের পুলিশকে এই ফোন কলের কথা বুঝিয়ে বলতে থাকে। কিন্তু পুলিশ যখন জানতে পারে যে ইয়নসুকে আসলে মনস্টার নিয়ে গেছে, তখন তারা কেউই গংদু এবং তার পরিবারের কোনো কথাই বিন্দুমাত্র গুরুত্ব দেয় না। জাস্ট চিন্তা করো, একটা পরিবার তাদের সন্তানের জন্য কতটা অসহায় হলে পুলিশদের পায়ে অবধি পড়তে পারে। অগত্যা পুলিশের সাহায্য না পেয়ে তারা একটা লোকাল ক্রিমিনাল গ্যাংয়ের সাহায্য নেয়। এই মাফিয়াদের সাহায্যে তারা কোনো মতে আইসোলেশন সেন্টার থেকে রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়। পালানোর সময় হিবং তার জমানো সব টাকা খরচ করে হান নদীর ড্রেনগুলোর একটা ব্লুপ্রিন্ট ম্যানেজ করে। এই ম্যাপ ব্যবহার করে তারা নদীর সাথে জুড়ে থাকা সবগুলো ড্রেনে ইয়নসুককে খোঁজার সিদ্ধান্ত নেয়। তবে নদীর কাছে যাওয়ার আগেই তারা পুলিশের একটা কড়া চেকপোস্টে আটকা পড়ে যায়। এখানে পুলিশ অফিসারের তাদের উপর বেশ সন্দেহ হতে থাকে, কারণ ততক্ষণে টিভিতে তাদের এই পালানোর খবর ব্রেকিং নিউজ হিসেবে প্রচার হচ্ছিল। তখন এই অফিসারের হাত থেকে বাঁচতে গংদু তার জমানো কয়েনের পুরো বক্সটা ঘুষ হিসেবে দিয়ে দেয়। এরপর তারা ম্যাপ ধরে ট্রেনের ভেতর ইয়নসুকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা বেশ সন্দেহজনক একটা ড্রেনে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানেও তারা মনস্টার বা ইয়নসু কারোই কোনো খোঁজ পায় না। এদিকে আমরা সিজো নামের একটি ছেলে এবং তার বড় ভাইকে দেখতে পাই। তারা দুজন ছিল হোমলেস, আর এই এলাকার সবাইকে সরিয়ে নেওয়ায় পুরো জায়গাটা এখন একদম জনমানব শূন্য ছিল। তাই এই সুযোগে নিজেদের খিদে মেটানোর জন্য এই দুই ভাই গংদুদের ওই খালি দোকানে ঢুকে পড়ে এবং নিজেদের ব্যাগে অনেকগুলো খাবার নিয়ে নেয়। সিজো তখন ক্যাশ বক্সে কিছু টাকা পেয়ে সেগুলো নিজের পকেটে ঢোকাতে চায়, তবে তার বড় ভাই সাথে সাথেই তাকে এই কাজ করতে বারণ করে, কারণ সে চায় না তার ছোট ভাই কারোর টাকা চুরি করুক। তাই তারা সিদ্ধান্ত নেয় শুধু বেঁচে থাকার জন্য যেটুকু খাবার প্রয়োজন ঠিক সেটুকুই তারা নেবে। কিন্তু খাবার নিয়ে দোকান থেকে বের হতেই তারা সরাসরি সেই মনস্টারের সামনে পড়ে যায়। ভয়ে আতঙ্কে দুজন পালানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু স্বাভাবিকভাবেই তারা এই দানবের সাথে পেরে ওঠে না। শেষ পর্যন্ত মনস্টারটি তাদের ধরে ফেলে। এরপর সে ওই দুই ভাইকে সেই একই ট্রেনে নিয়ে আসে। এদিকে মনস্টারকে আসতে দেখে ইয়নসু সাথে সাথেই মরার ভান করে মাটিতে শুয়ে পড়ে। তখন মনস্টারটা তাদের দুজনকে সেখানে রেখে আবারও বাইরে চলে যায়। তবে দুঃখজনক ব্যাপার, ততক্ষণে সিজোর বড় ভাই মারা গেছে, তবে সে এখনও বেঁচে ছিল। ইয়নসু তখন উঠেই সিজোকে শান্ত করার জন্য নিজের কাছে টেনে নেয়। ঠিক এই সময় মনস্টারের ফিরে আসার আওয়াজ ট্রেনের ভেতর প্রতিধ্বনি হতে থাকে। তাই ইয়নসু সিজোকে নিয়ে সাবধানে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। ফলে মনস্টারটা তাদের দুজনকেই আর দেখতে পায় না। ইতিমধ্যেই হিবং তার ফ্যামিলিকে নিয়ে তাদের দোকানে প্রবেশ করে, তবে তারা বুঝে উঠতে পারে না যে এখানে এর আগেও কেউ এসেছিল। অতঃপর খাবার খাওয়ার সময় গংদু হ্যালোসিনেট করতে থাকে যে তার মেয়ে তাদের সাথে বসেই খাবার খাচ্ছে। খাবার শেষ হওয়ার পরপরই গংদু আচমকাই ঘুমিয়ে পড়ে। তবে এমন সিরিয়াস সিচুয়েশনেও গংদুকে ঘুমাতে দেখে নাম ইল বেশ রেগে যায়। তার এমন দায়িত্বহীন কাণ্ড দেখে তার বাকি দুই ভাই বোন সবসময়ই তার উপর বিরক্ত হতো, কিন্তু এবার তাদের বাবা দুজনকে থামিয়ে আসল ঘটনা খুলে বলে। সে জানায় ছোটবেলায় গংদু অনেক স্মার্ট একটা ছেলে ছিল, কিন্তু সেই সময় হিবং একটা ব্যক্তিগত কারণে অনেক বেশি মদে আসক্ত হয়ে পড়েছিল। এ কারণে সে উদাসীন হয়ে সারাদিনই বাড়ির বাইরে সময় কাটাত। তাছাড়া গংদুর মা না থাকায় তাকে যত্ন নেয়ার মতো কেউই জীবিত ছিল না। তাই ঠিকমতো খেতে না পাওয়ায় ছেলেটা অপুষ্টিতে ভুগতে শুরু করে। এই অপুষ্টির ফলে তার মেন্টাল গ্রোথও ঠিকমতো হতে পারেনি। এমনকি একসময় খিদের জ্বালায় গংদু খাবার পর্যন্ত চুরি করতে শুরু করে। তবে মানুষের হাতে ধরা পড়ে মার খেতে খেতে তার মেন্টাল কন্ডিশন আরও বেশি খারাপ হয়ে যায়। বড় হওয়ার পর তার বউও তাকে আর তার মেয়েকে ফেলে পালিয়ে যায়। বাবার মুখে গংদুর এমন অসহায় জীবনের গল্প শুনতে শুনতে নাম ইল আর নামজুও একসময় ঝিমিয়ে পড়ে। ঠিক তখনই গংদু ঘুম থেকে চমকে ওঠে, আর সে বাইরে তাকিয়ে অবাক হয়ে দেখে যে মনস্টারটা সরাসরি তাদের দিকেই তাকিয়ে আছে।
এই কথা শুনে হিবং তখন দরজার ফাঁক দিয়ে বাইরে দেখতে থাকে এবং সত্যি সত্যি সে দেখতে পায় যে মনস্টারটা ঠিকই তাদের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তাই সে বন্দুকের নল তাক করে মনস্টারটাকে সরাসরি গুলি করে দেয়। কিন্তু এই সাধারণ গুলিতে মনস্টারের চামড়ায় বিন্দুমাত্র কোনো আঁচড় লাগে না। উল্টো মনস্টারটি রেগে গিয়ে দোকানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের পুরো দোকানটি একদম উল্টে ফেলে। এরপর মনস্টারটা দোকানের উপর উঠে দাঁড়ালে হিবং আবারও সেটার দিকে ফায়ার করে, আর এই গুলি খেয়ে সেটি এবার মাটিতে পড়ে যায়। তখন পরিবারের সবাই দ্রুত দোকান থেকে বেরিয়ে আসে। তবে এখানে দেখা যায় গুলির আঘাতে মনস্টারটি সামান্য আহত হলেও সেটার বিশেষ কোনো ক্ষতি হয় না। প্রাণীটা আবারও উঠে দাঁড়িয়ে নদীর দিকে পালাতে শুরু করে। পরিবারের সবাই তখন অনবরত মনস্টারটাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। তবে এই প্রাণী এতটাই দ্রুতগামী যে একটা গুলিও সেটার গায়ে লাগে না। এই সময় তাদের সবার বন্দুকের গুলি পুরোপুরি ফুরিয়ে যায়। তখন হিবং জানায় তার বন্দুকে এখনও কিছু বুলেট আছে, তাই সে একাই মনস্টারটাকে সামলানোর দায়িত্ব নেয় এবং বাকিদের সেফ জায়গায় চলে যেতে বলে। কিন্তু এখানেই হিবং সবচেয়ে বড় ভুল করে বসে। সে গুলি চালাতে গিয়ে দেখে তার বন্দুকে কোনো গুলি অবশিষ্ট নেই। জাস্ট চিন্তা করো তার ভিতরে এই মুহূর্তে কি চলছে। মুহূর্তের মধ্যেই মনস্টারটি তাকে প্রথমে এক ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এরপর লেজে জড়িয়ে ধরে সজোরে আছাড় মেরে তাকে চিরতরে শেষ করে দেয়। বাবার এমন করুণ মৃত্যু দেখে গংদু ছুটে গিয়ে তার লাশের পাশে বসে পড়ে। এই সময় সেখানে পুলিশের অনেকগুলো গাড়িও চলে আসে। তাই নাম-ইল এবং নামজু বাধ্য হয়েই সেখান থেকে পালিয়ে যায়। তবে গংদু তার মৃত বাবাকে একা ফেলে যেতে রাজি হয় না, আর তাই সে খুব সহজেই পুলিশের হাতে ধরা পড়ে যায়। এরপর পুলিশ তাকে আবারও আইসোলেশন সেন্টারে বন্দি করে ফেলে। এদিকে নাম-ইল লুকিয়ে তার এক আইটি টেকনিশিয়ান বন্ধুর সাথে দেখা করতে যায়। সেদিন ইয়নসু গংদুকে ঠিক কোথায় ফোন করেছিল সেই লোকেশন জানার চেষ্টা করতেই মূলত সে সেখানে যায়। কিন্তু নাম-ইল খুনাক্ষরেও জানত না যে এই জায়গাটা আসলে একটা মরণফাঁদ। তার ওই বন্ধু মোটা অঙ্কের পুরস্কারের লোভে আগে থেকেই পুলিশকে খবর দিয়ে রেখেছিল, কারণ ইতিমধ্যেই তার পরিবারকে ধরিয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছিল। এরপর সেখানে পৌঁছেই নাম-ইল কম্পিউটারে ইয়নসুর লোকেশন তো ঠিকই জেনে যায়। তবে বিল্ডিং থেকে বের হওয়ার আগেই পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এই মুহূর্তে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। সে একটা মেটালের সেফটি পিন প্লাগে ঢুকিয়ে ইলেকট্রিক শর্ট সার্কিট ঘটিয়ে ফেলে এবং এই অন্ধকারের সুযোগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ তাকে তাড়া করলেও সে সোজা একটা ব্রিজ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে। যদিও তার অবস্থা বেশ খারাপ ছিল, তবে তারপরও সে নামজুকে মেসেজ করে ইয়নসুর এক্স্যাক্ট লোকেশন জানিয়ে দেয়। আর এই লোকেশন পাওয়ার সাথে সাথেই নামজু এক মুহূর্ত দেরি না করে ইয়নসুককে খুঁজতে সরাসরি সেখানে চলে যায়। তবে তখনই সে কিছুটা সামনে ওই দানবটিকে দেখতে পায়। সে এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। উপায়ান্ত না পেয়ে সে গংদুকে কল করে এবং জানিয়ে দেয় যে তারা ইয়নসুর লোকেশন বের করতে সক্ষম হয়েছে। তবে তার কথা শেষ হওয়ার আগেই মনস্টারটা এসে নামজুকে সজোরে ধাক্কা মারে, আর এই ধাক্কায় সে ছিটকে একটা ড্রেনের ভেতর পড়ে যায়। তবে এখানে ট্রেনটা খুব সরু থাকায় মনস্টারটা সেখানে ঢুকতে পারে না, ফলে নামজু এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। এদিকে ইয়নসুর লোকেশন জানতে পেরে গংদু আইসোলেশন সেন্টারে ছটফট করতে থাকে। আসলে সে যে করেই হোক তার মেয়েকে উদ্ধার করতে চাইছিল, তাই সে বারবার ডক্টরদের অনুরোধ করতে থাকে তার মেয়েকে বাঁচানোর জন্য। কিন্তু কেউই তার এই অসহায় কথায় বিন্দুমাত্র কান দেয় না। উল্টো তারা গংদুকে জোর করে অজ্ঞান করার ইনজেকশন পুশ করে দেয়। কিন্তু সর্বোচ্চ মাত্রার চেতনানাশক দেওয়ার পরেও গংদুর শরীরে সেটার কোনো প্রভাব দেখা যায় না। তখন চিফ সায়েন্টিস্ট এসে গংদুর মাথা কেটে মগজের নমুনা নেয়ার নির্দেশ দেয়, কেননা সে ভাবছিল গংদুর মস্তিষ্কে হয়তো এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো? সেই সায়েন্টিস্ট তার অ্যাসিস্ট্যান্টকে এবার এমন এক তথ্য জানায় যা শুনে রীতিমতো শক হয়ে পড়ে। আসলে এই ভাইরাসের ব্যাপারটা ছিল সম্পূর্ণ ভুয়া। মূলত মানুষকে আতঙ্কে রাখার জন্যই সরকার ভাইরাসের এই মিথ্যা গুজব ছড়িয়েছে। মানে কি আর বলবো, সরকারের এমন নোংরা রাজনীতি দেখে যে কোনো মানুষেরই মাথা খারাপ হয়ে যাবে।
এদিকে গংদু যখন এই সত্যিটা বুঝতে পারে তখন সে আর স্থির থাকতে পারে না। তাই সে স্টাফদের হাত থেকে একটা সিরিঞ্জ কেড়ে নিয়ে একজনকে প্রথমে বন্দি করে নেয়। এরপর সে সিরিঞ্জের রক্ত তাদের দিকে ছুঁড়ে মারার ভয় দেখিয়ে ল্যাব থেকে সফলভাবে পালিয়ে যায়। অর্থাৎ গংদুর এখন একমাত্র লক্ষ্য হলো যে কোনো মূল্যে নিজের মেয়েকে ওই ড্রেন থেকে উদ্ধার করা। এদিকে ড্রেনের ভেতরে ইয়নসু আর সিজো তখন কাপড় দিয়ে বানানো একটা দড়ি বেয়ে উপরে ওঠার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। ইয়নসু অনেক কষ্ট করে একটা দড়ি ড্রেনের গ্রিলের সাথে আটকে ফেলে, কিন্তু এখানে দেখা যায় দড়িটা তার নাগালের চেয়ে একটু বেশি উপরে ঝুলে আছে। কিন্তু ঠিক তখনই ড্রেনের ভেতর শোনা যায় ওই মনস্টারের পদধ্বনি। প্রচণ্ড ভয় পেয়ে দুই বাচ্চা তখন একটা গর্তের ভেতর লুকিয়ে পড়ে। এরপর তারা যা দেখে তাতে তাদের গা গুলিয়ে যায়। তারা দেখতে পায় মনস্টারটি নিজের পেট খালি করার জন্য অনেকগুলো মানুষের হাড় বমি করে উগলে দিচ্ছে। আসলে পেট ফাঁকা না হলে সে আর নতুন শিকার করতে পারবে না, যার ফলে পেটের ভেতর জায়গা খালি করার পর মনস্টারটা ক্ষুধার্ত হয়ে আবারও ড্রেনের ভেতর নেমে আসে। ঠিক এই মুহূর্তে ইয়নসু দেখে দানবটা এখন তাদের খুব কাছেই দাঁড়িয়ে আছে। তাই তারা এবার একদমই নড়াচড়া বন্ধ করে দেয়। কিন্তু ভুলবশত সিজো ভয়ে শব্দ করে ফেললে দানবটা তাদের ডিটেক্ট করে নেয়। তবে তাদের ভাগ্য ভালো ছিল, কেননা গর্তটা খুব ছোট হওয়ায় মনস্টারটা তাদের নাগাল পায় না। দানবটা কিছু সময় অপেক্ষা করে হতাশ হয়ে সেখান থেকে বিদায় নেয়। ঠিক এই সুযোগে ইয়নসু আর সিজো গর্ত থেকে বেরিয়ে আসে। ইয়নসু লাফিয়ে পড়ে সেটাকে ধরার চেষ্টা করে, তবে দানবটার সেন্স করার ক্ষমতা অনেক বেশি তীব্র ছিল। তাই ইয়নসুর নড়াচড়া টের পেয়ে সে লেজ দিয়ে দড়িটা পেঁচিয়ে ফেলে। এরপর সেই মনস্টারটি ইয়নসুকে আবারও ড্রেনের ভেতর নামিয়ে নেয়। আসলে দানবটার পেট আপাতত কিছুটা ভরা থাকায় সে ওদের গিলে না ফেলে মুখের ভেতর আটকে রাখে, যাতে করে খিদে পেলে তাদের খাওয়া যায়। তবে ঠিক তখনই গংদু সেখানে খুঁজতে খুঁজতে অবশেষে সঠিক ড্রেনটার সন্ধান পায়। এরপর আশেপাশে তাকিয়ে সে ওই ঝুলে থাকা দড়িটি দিয়ে নিচে নামার জন্য ঝুলে পড়ে। তবে ট্রেনের নিচে নেমে তার হৃৎপিণ্ড পুরোপুরি পাথর হয়ে যায়, কারণ সে দেখতে পায় সেখানে পড়ে আছে অসংখ্য মানুষের পচা গলা হাড়। কিন্তু মেয়েকে ফিরে পাওয়ার আশা সে এখনও হারায়নি। ইয়নসুর খোঁজ করতে করতে সে সামনের দিকে এগোতে থাকে। অন্যদিকে দেখা যায় ইয়নসু তখন দানবের মুখের ভেতর থেকে আগলে রাখার চেষ্টা করছে। তবে তখনই নদীর পাড়ে ঘটে আরেক ঘটনা। কেননা সরকার চাইছিল এজেন্ট ইয়েলো নামের এক বিষাক্ত গ্যাস ছড়িয়ে সেই প্রাণীটিকে শেষ করতে। তবে এতে করে পুরো জায়গাটি বিষাক্ত হয়ে পড়বে। তাই হাজার হাজার মানুষ এই গ্যাসের প্রতিবাদ করতে নদীর পাড়ে জড়ো হয়। ফলে এই প্রোটেস্ট থামাতে পুলিশ জলকামান আর লাঠি পেটা শুরু করে। তবে ঠিক সেই সময়ই পানিতে উপস্থিত হয় সেই মানুষ খেকো মনস্টারটি। পুলিশ তখন সেটাকে ঘায়েল করতে ড্রোন দিয়ে সেই বিষাক্ত গ্যাস রিলিজ করে। আর এতে বেশ কাজও হয়, কেননা এই গ্যাসের প্রভাবে দানবটা প্রচণ্ড দুর্বল হয়ে মাটিতে ছটফট করতে থাকে। এবং তখনই গংদু মনস্টারটির মুখের ভেতর কিছু একটা দেখতে পায়। সুযোগ পেয়ে সে সেটির মুখের ভেতর হাত ঢুকিয়ে দেয় এবং ইয়নসুক আর সিজুকে অনেক কষ্টে টেনে বের করে আনে। কিন্তু ভাগ্য আজ তার সহায় ছিল না। পুলিশের ছোড়া সেই গ্যাস এবং মনস্টারের মুখে দীর্ঘ সময় আটকা পড়ে থেকে ইয়নসু আর সিজো দুজনেই দম বন্ধ হয়ে মারা যায়। নিজের চোখের সামনে মেয়ের এমন নিথর দেহ দেখে গংদু আর নিজেকে ধরে রাখতে পারে না। সে কান্নায় ভেঙে পড়ে। আর এরপরই তার চোখে ফুটে ওঠে প্রতিশোধের আগুন। গংদু এবার নেমে পড়ে এই নির্দয় মনস্টারকে খতম করার জন্য। সে রাগে এবং ক্ষোভে একটা বিশাল সাইনবোর্ডের খুঁটি ভেঙে মনস্টারের ওপর আক্রমণ করে। এই আঘাতে মনস্টারের শরীর থেকে তখন রক্ত ঝরতে শুরু করে। অন্যদিকে নাম ইলো মনস্টারকে মারার জন্য উঠে পড়ে লাগে। সে তার কাছে থাকা পেট্রোল বোমাগুলো মনস্টারের দিকে ছুঁড়ে মারতে থাকে। ফলে আগুনের হাত থেকে বাঁচতে মনস্টারটা ব্রিজের নিচে পালাতে শুরু করে। তখনই নাম ইলের হায়ার করে আনা একটি লোক ব্রিজের উপর থেকে মনস্টারটির গায়ে পেট্রোল ঢেলে দিতে থাকে। কিন্তু তখনই নাম ইল তার শেষ বোমাটা ছুটতে গেলে হাত ফসকে সেটা নিচে পড়েই ভেঙে যায়। আর ঠিক তখনই নামজু তার স্কিলকে কাজে লাগায়। সে একটি জ্বলন্ত তীর ধনুকে লাগিয়ে সোজা দানবটার চোখে তাক করে মারে। আর এই কাণ্ডে মুহূর্তের মধ্যেই পুরো মনস্টারটা ধাউ ধাউ করে জ্বলে ওঠে।
আগুনের লেলিহান শিখা থেকে প্রাণ বাঁচাতে দানবটা পানির দিকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক এই মুহূর্তে গাংদু তার হাতে থাকা সেই খুঁটিটা মনস্টারের মুখের ভেতর গেঁথে দেয় এবং তার সর্বশক্তি দিয়ে মনস্টারটিকে আটকে রাখে। আর দেখতে দেখতেই দানবটা আগুনের তাপে ছটফট করতে করতে ফাইনালি পুড়ে সেখানেই মারা যায়। অবশেষে পুরো শহরের বিভীষিকা সৃষ্টি করা এই মনস্টার চিরদিনের জন্য বিদায় নেয়। এরপর গংদু ধীর পায়ে তার মেয়ের কাছে যায়, আর তখনই সে দেখতে পায় যে সিজো এখনো বেঁচে আছে। সে তখন দ্রুত তাকে কোলে নিয়ে বিষাক্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে বেরিয়ে আসে। অতঃপর আমাদের এসব কিছু শেষ হওয়ার কয়েক সপ্তাহ পরে নিয়ে যাওয়া হয়। এখানে আমরা গংদুকে দেখতে পাই যে তার ভেঙে যাওয়া জীবনটা নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার প্রিয় আদুরে মেয়ে আজ পৃথিবীতে নেই, কিন্তু এখন তার কাছে আছে সব হারানো ছোট্ট ছেলে সিজু। গংদু এখন তার বাবার সেই স্টলটা নিজেই চালায়, আর সে এখন একদমই আগের মতো দায়িত্বহীন নেই। এছাড়াও সিজোকে সে এখন নিজের ছেলের মতোই আগলে রাখে, আর এই ছেলেটাও এখন এই পরিবারের অংশ হয়ে গেছে। যেন ইয়নসুর শূন্যতাটুকু পূরণ করার দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছে। ঠিক এই সিনের মধ্যে দিয়ে শেষ হয় আজকের এই মুভিটি। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিও। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।